আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে প্রিটেস্ট ফেজ 2 পরীক্ষাকে সামনে নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে, আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছো। যেহেতু আমরা ফার্স্ট ইয়ারে এই টপিকগুলো পড়েছি, আমাদের কাছে এই বিষয়গুলো খুব বেশি একটা কঠিন হবে না। তারপরও যদি কোনো বিষয় কঠিন মনে হয়, আমি তো ব্যাখ্যা করে দিচ্ছি প্রতিনিয়ত। এরপরও যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই মোবাইলে অথবা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই সমাধান করে দেব। তো প্রথমেই আমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের ফুলেরই সমারোহ। আমরা গেস করার চেষ্টা করব অনেকগুলো ছবি দেখে যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি। তোমাদের সাথে আমি কে আছি অলরেডি দেখতে পেয়েছি স্ক্রিনে। দেখো, আমের মুকুল দেখতে পাচ্ছ। আমাদের প্রত্যেকের বাড়িতেই আম গাছ আছে। আমের মুকুল আমরা প্রত্যেকেই দেখেছি। এখানে একটি আমের মুকুলের ছবি দেওয়া আছে। এরপরে ছবিটি আছে মাধবীলতা, একটা ফুল। এই ফুলগুলো আমরা দেখেছি, মাধবীলতা ফুল, লতার মতো পেঁচিয়ে থাকে, আমরা দেখেছি অনেকেই। বাতাবি লেবু, দেখো এই লেবু আমরা দেখেছি। একটু আগে যেগুলো দেখালাম, এই যে বাতাবি লেবু, সবগুলোই কিন্তু আমরা দেখেছি। বসন্তের সাজ, এরকম কিন্তু বাংলার নারীরা কি করে বসন্ত আসলে, যখন বসন্ত আসে তখন কি করে এরকম সাজে সজ্জিত হয়। তো এরপরে আছে বসন্তের প্রকৃতির সাজ। এই যে ছবিগুলো আমরা দেখলাম, বসন্তের সাজ, বসন্তের প্রকৃতির সাজ, বাতাবি লেবু, আমের মুকুল, মাধবীলতা, কিসের সাথে সংশ্লিষ্ট? আমরা যেহেতু গত বছর এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, আমাদের কাছে অবশ্যই স্পষ্ট হয়ে গেছে যে আমরা কোন টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আজকে পড়াতে যাচ্ছি কবি সুফিয়া কামালের একটি কবিতা, তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে। আজকের পাঠ হচ্ছে কি, তাহারেই পরে মনে। কি শিখবো আমরা এখান থেকে? আমরা কবি পরিচয়, তোমরা কি শিখবে? তোমরা কবি পরিচয় জানবে, মূল ভাব জানবে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ব্যাখ্যা করতে পারবে। এই তিনটা টপিকই আমরা আজকে আলোচনা করবো এবং এগুলো তোমরা শিখবে। দেখো, সুফিয়া কামাল এবং ওনার স্বামী সৈয়দ নিয়াল হোসেন, ছবি দেওয়া আছে। তাহারেই পরে মনে, সুফিয়া কামাল। তাহারেই পরে মনে কে লিখেছেন? সুফিয়া কামাল। তার জন্ম হয়েছে 1911 সালে, মৃত্যু 1999 সালে। আমরা ওনার জন্ম মৃত্যু সালটা মনে রাখার চেষ্টা করব, কারণ বিভিন্ন সময় আমরা ওর জ্ঞানমূলক প্রশ্নগুলি দেখে থাকি যে জ্ঞান থেকে কোশ্চেন এসে থাকে কবির জন্ম মৃত্যু সাল। তো অবশ্যই এগুলো মনে রাখবো। তার স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। যার কারণে বা যার মৃত্যুতে শোকাহত হয়ে কবি এই কবিতা লিখেছেন, সেই তার প্রাণপ্রিয় স্বামী সৈয়দ নেহাল হোসেন। তিনি 1932 সালে মৃত্যুবরণ করেন। জননী সম্ভাষণে ভূষিত, সুফিয়া কামালকে জননী সম্ভাষণে ভূষিত করা হয়েছে এবং তাকে জননী বলা হয়। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত আহ্বান প্রভৃতি হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থগুলোর নাম আমরা মনে রাখবো, কারণ পরীক্ষায় আমরা বিভিন্ন সময় দেখে থাকবো এরকম একটা দিয়ে দেবে, কেয়ার কাটা কোন কবির গ্রন্থ। আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এক কথা কিন্তু উত্তর দিতে পারবো। কেয়ার কাটা হচ্ছে কার গ্রন্থ? কবি সুফিয়া কামালের গ্রন্থ। 1935 সালে, এই যে তাহারেই পরে মনে কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়। এই সালটা আমরা এই যে যতগুলো বিষয় পড়াচ্ছি, মানে উপর যতগুলো পড়িয়েছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কত সালে প্রকাশিত হয়েছে। 1935 সালে। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? মাসিক মোহাম্মদী। এই কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য এর নাটকীয়তা। এই কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য কি? এর নাটকীয়তা। নাটকীয়তা কিভাবে? যে এখানে সংলাপ দেখতে পাই আমরা, কবি এবং কবি ভক্তের মধ্যে সংলাপ হয়েছে, কথোপকথন হয়েছে, যেটা একটা নাটকের প্রধান বৈশিষ্ট্য। তো এই জন্য বলেছে যে এই কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। এবং এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বিশেষ করে এই নিচের যে তিনটি ইনফরমেশন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। উপরগুলো তো অবশ্যই রাখবো, নিচেরগুলো একটু বেশি রাখার চেষ্টা করব, কারণ নিচেরগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে।
এরপরে দেখো এই কবিতা কি কি আছে। দক্ষিণ দিকের কথা উল্লেখ আছে এই কবিতার মধ্যে, দক্ষিণ দিকের কথা আছে, 3টি ফুলের নাম আছে, ফুল 3টি কি, বাতাবি লেবুর ফুল, আমের ফুল, মাধবীলতা ফুল। আমরা মনে রাখবো 3টি ফুলের নাম, দক্ষিণ দিকের কথা উল্লেখ আছে, মাঘ মাসের নাম আছে, বসন্ত ঋতুর নাম আছে। প্রশ্ন আসতেই পারে এখান থেকে, অতএব কি করতে হবে, আমাদের এগুলো মনে রাখতে হবে। এখন আমরা শিখবো এই কবিতার মূল ভাব। এই কবিতা আসলে কি বোঝাতে চেয়েছেন কবি, বা কবি কি বলছেন এখানে। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গিয়েছেন, কবি খুবই শোকাহত, মর্মাহত। কবি এখানে দেখিয়েছেন, এই কবিতার মধ্যে বলেছেন, এখানে একটা কথোপকথনের আকারে কবিতাটি কবি উল্লেখ করেছেন যে কবি এবং কবি ভক্তের মধ্যে এখানে কথা হচ্ছে। কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে যে প্রকৃতিতে তো বসন্ত এসে গেছে, কিন্তু আপনার মধ্যে, হে কবি, আপনার মধ্যে তো কোনো সাজ নেই, কোথা তব নবপুষ্প সাজ। যে প্রকৃতিতে বসন্ত আসছে অথচ কি নেই, নতুন ফুল দিয়ে আপনি যে সাজবেন সেই সাজ আপনার মধ্যে দেখা যাচ্ছে না। কবি এবার পাল্টা প্রশ্ন করছে, বসন্ত যে এসছে, গাছে গাছে কি আমের ফুল ফুটেছে, আমের মুকুলের গন্ধ আসতেছে, মাধবীলতা ফুটেছে, কবি বাতাবি লেবুর ফুল ফুটছে বা বাতাবি লেবুর মুকুল আসছে, এই বিষয়গুলো কবিতার ভক্তকে প্রশ্ন করছে। কবি ভক্ত কবিকে আবার পাল্টা প্রশ্ন করছে, হ্যাঁ অবশ্যই আসছে, তা আপনি কোথায় ছিলেন এতদিন, আপনি এত উদাসীন কেন। তখন কবির ভক্ত অনুরোধ করে যে আপনি এখনো সময় আছে, আপনি এখনো কি করেন, একটি বসন্ত সঙ্গীত রচনা করে নেন, কারণ আপনি যদি বসন্ত সঙ্গীত না রচনা করেন তাহলে বসন্ত যেন ব্যর্থ হয়ে যাবে। কিন্তু কবি ভক্তের এই প্রশ্নের উত্তরে কবি কি বললেন, আমি যে বসন্ত সঙ্গীত বা বসন্ত বন্দনা গাইনি, লিখিনি, বসন্তকে নিয়ে গান রচনা করিনি, তাই বলে বসন্ত কিন্তু থেমে নেই। বসন্ত কি মাসে আসে, আমরা কোন মাসে বসন্তর কথা জানি, ফাগুন মাস বা ফাল্গুন মাস যেটা। কবি বলছেন যে আমি যে কোনো পুষ্প সাজে সাজিনি, কোনো গান রচনা করিনি, তাই বলে তো আমার জন্য বসন্ত থেমে নাই। তখন কবি ভক্ত আবার প্রশ্ন করছে, যে জন্য কি আপনি রাগ করছেন, বসন্ত যে আপনার অপেক্ষা করেনি, চলে এসছে, এজন্য আপনি রাগ করছেন কিনা। যাই হোক, এইভাবে কথোপকথনের মাধ্যমে এক মূল কথা হচ্ছে, এখানে বসন্ত আসছে প্রকৃতিতে, কিন্তু কবির মধ্যে কোনো বসন্তের সাজ দেখা যাচ্ছে না। বসন্ত নিয়ে কবিদের মধ্যে যে একটা উদ্দীপনা, একটা উত্তেজনা, সেটা দেখা যাচ্ছে না। তাই কবি ভক্ত প্রশ্ন করছে যে কি ব্যাপার আপনার ভিতরে, হে কবি, আপনার ভিতরে কোনো সাজ নাই, বসন্ত নিয়ে আপনার কোনো গান নাই, মানে কোনো কর্ম পরিকল্পনাই নাই, কারণ কি। তখন কবি ভক্তের প্রশ্নের উত্তরে কবি শেষ পর্যায়ে বলেছেন কি, কুহিলি উত্তরিতলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে, তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কবির স্বামী কবিকে ছেড়ে কি করেছে, কোনো এক শীতে অনেক দূরে চলে গেছে, অর্থাৎ পরপারে চলে গেছে, মারা গেছে। এই জন্য কবিতাকে কোনোভাবেই ভুলতে পারছেন না। এই যে কবিতাকে ভুলতে পারছেন না, এই জন্যই কবি কি করতে পারছেন না, প্রকৃতিতে বসন্ত আসলেও কবির ভিতরে সেই বসন্ত কোনো ছায়াপাত করতে পারেনি, কোনো উত্তেজনা তৈরি করতে পারেনি, কোনো ভাবান্তর জাগাতে পারেনি। এই ছিল এই কবিতার মূলভাব। এরপরে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো জানার চেষ্টা করব। দেখো, প্রথম যে প্রশ্নটি দেয়া আছে, পুষ্পশূন্য দিগন্তের পথে ব্যাখ্যা করো। পুষ্পশূন্য মানে হচ্ছে একেবারে, মানে আমরা বলতে পারি যে এরকম একটা দিগন্ত যেখানে কিছুই নেই, গাছপালা নেই, বা গাছপালা থাকলেও কি নেই, গাছপালায় পাতা নেই, মানে একেবারে শূন্য প্রান্তর, মরুভূমির মতো একটা অবস্থা। পুষ্পশূন্য দিগন্তর পথ মানে এরকম একটা। এখন মূলত এখানে শীতের কথা বলা হয়েছে। শীত যখন আসে তখন কি করে, গাছের পাতা ঝরে পড়ে যায়, সব গাছের পাতা, কিছু কিছু ব্যতিরেকে সব গাছের পাতা ঝরে পড়ে যায়। তখন পুরো পৃথিবীময় বা পুরো বাংলাদেশে তখন কি থাকে, গাছে কোনো ফুল থাকে না, গাছে কোনো পাতা থাকে না, চারিদিকে যেন একটা শূন্যতা, হাহাকারের রোল পড়ে যায়। কবি একথাই বলেছেন, পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ শীত কি করেছে, শীত এসে এই বাংলার
বাংলার প্রকৃতিটাকে কি করে দিয়ে গেছে, শূন্য করে দিয়ে গেছে। এরপরে আছে সে ভুলিনি তো এসেছে তা ফাগুন সরিয়া, একটু আগে যেটা ব্যাখ্যা করছিলাম, সে ভুলিনি তো এসেছে তা ফাগুন সরিয়া। কবিকে যখন কবি ভক্ত প্রশ্ন করছে যে বসন্ত আসছে, আপনার কাছে কোনো খবর নেই, আপনি সাচ্ছেন না, আপনি একটা গান বা একটা বন্দনা, বসন্তের বন্দনা রচনা করে নেন, আপনি যদি বসন্ত বন্দনা রচনা না করেন তাহলে বসন্ত তো ব্যর্থ হয়ে যাবে। তখন কবি ভক্তকে পাল্টাভাবে উত্তর দিচ্ছেন যে আমি যে বসন্ত বন্দনা রচনা করিনি, বসন্তের গান গাইনি, তাই বলতে বসন্ত থেমে নেই। বসন্ত কি করেছে, ফাল্গুন মাস আসলে বা ফাগুন মাস আসলে প্রতি বছরের ন্যায় বসন্ত যেভাবে আসে এবছরও ঠিক সেভাবেই আসে, অর্থাৎ সে তো ভুলে থাকেনি, ফাগুন মাস স্মরণ করে ঠিকই সে প্রকৃতিতে এসে ধরা দিয়েছে। এরপরে আছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, মাঘের সন্ন্যাসী মূলত শীতকে বোঝানো হয়েছে, অর্থাৎ কুয়াশার চাদর পরিধান করে শীত যেন দিগন্তের পথে চলে গেছে। অর্থাৎ এখানে একদিকে দুই দিক থেকে এটাকে ব্যাখ্যা করা যায়। একদিকে যেরকম শীত এসে সব কিছু কি করে, একেবারে সব কিছুকে শূন্য করে দিয়ে কোথায় যেন উধাও হয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, গাছে কোনো ফুল থাকে না। আর একভাবে ব্যাখ্যা করা যায় এরকম যে শীত যেরকম কুয়াশার চাদর পরিধান করে কি করেছে, প্রকৃতি থেকে বিদায় নিয়েছে, কবির স্বামীও এই শীতের মতোই কি করেছে, তাকে ছেড়ে বিদায় নিয়েছে। আবারও এভাবেও বলা যায় যে বসন্তের আগমনের সাথে সাথে প্রকৃতি থেকে শীত বিদায় নিয়ে বসন্ত শুরু হয়েছে, প্রকৃতি যেন আবার নতুন করে সেজেছে। তিনভাবেই ব্যাখ্যা করা যায়। কোথা তব নবপুষ্প সাজ, এটা ভক্তের প্রশ্ন কবির কাছে। কবিকে ভক্ত বলছেন যে বসন্ত এসেছে, চারদিকে ফুল ফুটেছে, প্রকৃতি নতুনভাবে সেজেছে, তবে আপনার নতুন সাজ কোথায়, আপনি সাজছেন না কেন? এটাই কবিকে প্রশ্ন করছে ভক্তি, যে বসন্ত এসে গেছে, সবাই কত আনন্দ করছে, আপনার পুষ্প সাজ কোথায়, ফুলের সাজ কোথায়? কবিতায় কবির ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়েছে ব্যাখ্যা করে। ব্যক্তি জীবন কিভাবে, কবির স্বামী হারার বেদনার মধ্য দিয়ে, কবির শোকাহত মনের মধ্য দিয়ে ব্যক্তি জীবন এখানে ধরা পড়েছে। শীত যেভাবে সবকিছুকে রিক্ত শূন্য করে দিয়ে সেই দিগন্তের পথে চলে যায়, কবি বলেছেন সেভাবেই আমাকেও আমার স্বামী কি করেছে, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এভাবেই মূলত কবির ব্যক্তি জীবন এখানে ধরা পড়েছে। তাহার এই পরে মনে কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়েছে কেন? তাহার এই পরে মনে কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা এই জন্য বলা হয়েছে, আমরা কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত এর আগেও পড়েছি, যদি এরপরও পড়ে থাকি আমরা দেখব নাটকে যেভাবে সংলাপ থাকে ঠিক তেমনিভাবে এখানেও সংলাপ আকারে পুরো কবিতাটি এই ভক্ত এবং কবির মধ্যে কি হয়েছে, একটা সংলাপ বিনিময় হয়েছে। প্রতিটি লাইনেই রয়েছে সংলাপ, অর্থাৎ কবি প্রশ্ন করেছে, ভক্ত উত্তর দিয়েছে, ভক্ত প্রশ্ন করেছে, কবি উত্তর দিয়েছে। এই জন্য এই কবিতাটাকে কি বলা হয়, নাটকীয় গুণ সম্পন্ন কবিতা বলা হয়। বসন্ত আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালন করে কেন, ব্যাখ্যা করে। কেন পালন করে, সহজ কথা, কারণ কবি শোকাহত। শীতের সময় তার স্বামী মারা গেছে, যার স্বামী শীতের সময় মারা যায়, স্বামী হচ্ছে একান্ত আপনজন, সেই স্বামী মারা গেলে সে কীভাবে বসন্তের সময় নতুন করে সে সাজবে, তার অন্তরটা তো ব্যথায় পরিপূর্ণ, তো ব্যথা ভরা অন্তর নিয়ে সে কখনোই কি করতে পারে না, বসন্তকে বরণ করতে পারে না, নতুন সাজে সজ্জিত হতে পারে না। কবির মতে মাঘের সন্ন্যাসীকে ব্যাখ্যা করে। মাঘের সন্ন্যাসী কাকে বলা হয়েছে, শীতকে বলা হয়েছে। শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন, সন্ন্যাসীরা কি করে, একেবারে রিক্ত হস্তে শূন্য হাতে কি করে বাড়ি থেকে বের হয়ে দূর দূরান্তে চলে যায় হয়তো কোনো এক মানব সেবায়। শীত সেরকমই কি করেছে, কুয়াশার চাদর মুড়ি দিয়ে সবকিছুকে রিক্ত করে দিয়ে, সবকিছুকে শূন্য করে দিয়ে কি করেছে, এই আমাদের বাংলা থেকে কি করেছে, বিদায় নিয়েছে। বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, এটা কার, কবির মানে কবিকে ভক্ত প্রশ্ন করছে, বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, আপনি বসন্তের প্রতি এত বিমুখ কেন, কেন বসন্তকে আপনি বরণ করে নিচ্ছেন না? তখন কবি ভক্তের প্রশ্নের উত্তরে কবি বলছেন, কেন নিচ্ছি না, কারণ কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া শূন্যে পুষ্প শূন্য দিগন্তের পথে
তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি যে তাকে কিছুতেই ভুলতে পারছি না, এই জন্যই এই বসন্তের প্রতি আমার এই বিমুখতা। ভক্ত কেন মনে করেছে কবি অভিমান করেছে? আচ্ছা, ভক্ত কেন মনে করছেন কবি অভিমান করছে? কারণ ভক্ত যখন কবিকে প্রশ্ন করছে যে বসন্ত আসছে, কবি আপনি কেন সাজেননি, বসন্তের বন্দনা করেননি, তখন কবি বলছেন আমি যে বসন্তের বন্দনা করিনি বা বসন্তের সাজে সজ্জিত হয়নি তাই বলে তো বসন্ত থেমে নেই। বসন্ত ফাগুন মাসকে স্মরণ করে ঠিকই প্রকৃতিতে এসে ধরা দিয়েছে। তো এই কথা যখন কবি বলল তখন ভক্ত মনে করলো কবি বুঝি বসন্তের প্রতি অভিমান করেছে, যে কেন কবির অপেক্ষায় বসন্ত রইল না। ফাগুন মাসের প্রতি কবির বিমুখ কেন? এটা সহজ উত্তর। ফাগুন মাসের প্রতি কবির বিমুখ কারণ কবির স্বামী এই কিছুদিন আগে কোন শীতের সময় মারা গিয়েছে। যার স্বামী শীতের সময় মারা যায়, সেই স্বামী মৃত্যুর যে শোক, সেই শোককে তো তার কাটিয়ে ওঠা 1-2 মাসে বা 6 মাসে সম্ভব না। সে শোকাহত, সে মর্মাহত, ব্যথিত। সে শোকাহত, মর্মাহত, ব্যথিত থাকার কারণে কোনোভাবেই সে কী করতে পারছে না, স্বামীর ব্যথা, সে স্বামীর যে মৃত্যু হয়েছে সেটাকে সে ভুলতে পারছে না। এই ভুলতে না পারার কারণেই কবির ওটা প্রশ্ন ছিল কবি বসন্তের প্রতি বিমুখ, অর্থাৎ স্বামীর ব্যথায়, স্বামীর মৃত্যুর কারণে কবি বসন্তের প্রতি বিমুখ। এরপরে আমরা মৌখিক মূল্যায়ন করি। দেখো, সুফিয়া কামালের স্বামীর নাম কি বলতো? একটু চিন্তা করার চেষ্টা করো, বলার চেষ্টা করো। আমরা জানি তোমরা বলতে পারবে। কবির স্বামীর নাম কি? কবির স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। এরপরে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহারই পরে মানে কবিতাটি কত সালে প্রকাশিত হয় বলো তো? কত সালে প্রকাশিত হয় একটু চিন্তা করে বলো। ঠিক বলেছ, একটু আগে আমরা এই করেছি, 1935 সালে প্রকাশিত হয়। এরপরে বাড়ির কাজ কি দেখো, কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে অনুধাবনমূলক প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে এবং কবিতাটি সম্পর্কে 10টি তথ্য লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাবে। যেগুলো আমি পড়িয়েছি এর উপরে কবিতা সম্পর্কে অথবা কবি সম্পর্কে দুটো মিলিয়ে 10টি তথ্য লিখে তুমি কি করবে, মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। যেহেতু আমাদের সময় কম, প্রতিদিন একটা করে টপিক, এর বেশি পড়ানো যাচ্ছে না, এই জন্য আমরা মূল ভাব, কবি পরিচয় সম্পর্কে কিছু দিয়ে আমরা কী করছি, অনুধাবনগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। কারণ এছাড়া এর বাইরে যদি আমি অন্য কিছু চিন্তা করি, তোমাদের শব্দার্থ পড়াবো, কবিতার লাইন বাই লাইন ধরে পড়াবো, এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। তো এই জন্য কোনো ইনফরমেশন যদি তোমাদের গ্যাপ থেকে যায়, কোনো ইনফরমেশন যদি তোমাদের বাদ থাকে যে এই ইনফরমেশনটা আমার হয়তো স্যার ব্যাখ্যা করেনি বা স্যার এটা এখানে তুলে আনেনি, তাহলে সেটা তোমরা কি করবে, হয় বইতে খুঁজো, জানা না থাকলে বইতে না পেলে আমাকে মেসেঞ্জারে টেক্সট করে অবশ্যই আমি উত্তর দিয়ে দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।